আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি সুফিয়া কামালের লেখা জাগো তবে অরণ্য কন্যারা এই অসাধারণ কবিতাটি আজকে আমরা প্রত্যেকটা লাইন পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ব। একই সাথে এই কবিতার অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলোরও সমাধান করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো এখানে দেখো কবিতায় জাগো তবে অরণ্য কন্যারা, এখানে অরণ্য শব্দের অর্থ হচ্ছে কিন্তু বন, জঙ্গল বা বৃক্ষরাজি। অর্থাৎ অরণ্য কন্যারা বলতে কবি কিন্তু এখানে প্রকৃতিকে নির্দেশ করেছে, প্রকৃতিকে কিন্তু বুঝিয়েছে। আর জাগো তবে অরণ্য কন্যারা, এখানে জাগো তবে অরণ্য কন্যারা বলতে কিন্তু কবি বুঝিয়েছে যে প্রকৃতির বিশাল একটা অংশ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না? এই ধ্বংস থেকে প্রকৃতির আবার নতুন করে জন্ম হওয়া, নতুন করে ফিরে আসার কথা কিন্তু কবি এই জাগো তবে অরণ্য কন্যারা এই নামটি দ্বারা কিন্তু বুঝিয়েছে। তো চলো প্রত্যেকটা লাইন একটু আমরা পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ে ফেলি। তো শুরু করার আগে আমি তোমাদেরকে এই কবিতার মূল ভাবটি একটু শোনাতে চাই, তাহলে পুরো কবিতাটি বুঝতে একটু তোমাদের অনেক সহজ হবে। তো এই কবিতায় কবি প্রকৃতির ধ্বংস এবং মানুষের দুঃখ কষ্টের কথা বলেছেন। গাছপালা কাটা পড়ায়, অর্থাৎ গাছপালা কাটা পড়ায় ফুল ও ফসলের অভাব হয়েছে, মানুষের মুখে ভয় ও ক্ষুধা দেখা দিয়েছে। কবি অরণ্য কন্যাদের বলতে কিন্তু কবি প্রকৃতির প্রতীক হিসেবে নির্দেশ করেছে। তো এই অরণ্য কন্যাদের জাগরণের আহ্বান জানান, যেন তারা আবার সবুজ হয়ে ওঠে এবং ফুল ও ফসলে পৃথিবী ভরে তোলে। এতে মানুষের ক্ষুধা ও দুঃখ দূর হবে, জীবন আবার সুন্দর হয়ে উঠবে। কবি চান প্রকৃতি আবার তার শক্তি দিয়ে পৃথিবীকে প্রাণবন্ত করে তুলুক। তো এটাই কিন্তু কবিতার মূল ভাব। চলো আমরা একটু পাঠ বিশ্লেষণ করে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে পড়ি। তো দেখো, মৌসুমী ফুলের গান, আচ্ছা, মৌসুমী ফুলের গান মোর কণ্ঠে জাগে না কো আর। এই লাইনটি দ্বারা কবি কি বুঝিয়েছে দেখো। কবি বলেছেন যে আগে তিনি প্রকৃতির সৌন্দর্য দেখে আনন্দে গান গাইতেন, বিশেষ করে মৌসুমী ফুলের সৌন্দর্য তাকে অনুপ্রাণিত করত। মৌসুমী ফুল বলতে কি, যে এক এক সিজনে কিন্তু এক এক রকম ফুল আমরা দেখতে পাই, তো এটাকে বলা হচ্ছে মৌসুমী ফুল। তো মৌসুমী ফুলের সৌন্দর্য তাকে অনুপ্রাণিত করত, কিন্তু এখন সে ফুলের গান তার কণ্ঠে আর জাগে না, কারণ প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, ফুল ও ফসলের অভাব দেখা দিয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এর পরের লাইনটির ব্যাখ্যা দেখো। চারিদিকে শুনি হাহাকার। কিসের হাহাকারের কথা কবি বলছে দেখো। কবি চারপাশে শুধু মানুষের কষ্ট ও দুঃখের আওয়াজ শুনতে পাচ্ছেন। প্রকৃতির ধ্বংসের কারণে মানুষের জীবন দুঃখ ও ভয়ে ভরে গেছে। ফুলের ফসল নেই, নেই কারো কণ্ঠে আর গান। এই লাইনটি দ্বারা কবি বুঝিয়েছে কি দেখো ব্যাখ্যাটা। আগে প্রকৃতিতে ফুল ও ফসলের সমারোহ থাকতো, মানুষ আনন্দে গান গাইত, কিন্তু এখন ফুল ও ফসলের অভাব হয়েছে, মানুষের মুখে আর গান শোনা যায় না, সবাই দুঃখ ও ভয়ে নিস্তব্ধ। আচ্ছা, এরপর দেখো, ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখে ম্লান। এই লাইনটির ব্যাখ্যা দেখো। মানুষের মুখে এখন ক্ষুধা ও ভয়ের ছাপ, তাদের চোখে প্রাণহীনতা, মুখ ও মলিন বিষণ্ণতা। প্রকৃতির ধ্বংসের কারণে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। অর্থাৎ এই যে প্রকৃতি নষ্ট হওয়ার সাথে সাথে মানুষের জীবনের উপর যে একটা নেতিবাচক প্রভাব, অর্থাৎ মানুষের জীবনের ওপর যে একটা দুঃখ বা কষ্ট, যে একটা ছাপ পড়ে, সেটি কিন্তু কবি বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, মাটি অরণ্যর পানে চাই। অর্থাৎ এই লাইনটির ব্যাখ্যা, মাটি বলতে এখানে প্রকৃতির কথা বলছে, যে এখন অরণ্যের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ মাটি চাই গাছপালা আবার বেড়ে উঠুক, সবুজে ভরে উঠুক। এরপরের লাইনে দেখো বলা হচ্ছে, সেখানে খুঁড়িয়েছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়। এই লাইনটির অর্থ দেখো, অরণ্য গাছের নতুন পাতায়, পাতায় অর্থাৎ পল্লব শব্দের অর্থ কিন্তু এখানে পাতা, হ্যাঁ, পাতায় স্নেহ ও মমতা ছড়িয়ে পড়ছে, গাছের ছায়ায় মাটির স্নিগ্ধতা ফিরে আসছে, যা প্রকৃতির পুনরুজ্জীবনের ইঙ্গিত দেয়। এরপর দেখো বলা হচ্ছে যে জাগো তব অরণ্য কন্যারা জাগো আজি। অর্থাৎ কবি প্রকৃতিকেই বলছে, কি বলছে, যে কবি অরণ্য কন্যাদের অর্থাৎ প্রকৃতির প্রতীক, অর্থাৎ প্রকৃতিকে কবি বলছে যে জাগরণের আহ্বান জানাচ্ছে, অর্থাৎ জেগে ওঠার আহ্বান জানাচ্ছে, যে তিনি চান তারা আবার
জেগে উঠুক এবং প্রকৃতিকে সবুজ ও সজীব করে তুলুক। পরের লাইনে দেখো বলছে, মর্মরে মর্মরে উঠে বাজি। এই লাইনটির অর্থ, অর্থাৎ গাছের পাতার মর্মর ধ্বনি যেন এক ধরনের সঙ্গীত, যা প্রকৃতির পুনরুজ্জীবনের বার্তা দেয়। এই ধ্বনি কবির মনে আশার সঞ্চার করে। অর্থাৎ প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের অনেক সময় এই কবিতার লাইনগুলো থেকে কিন্তু খ নম্বর প্রশ্নে আসে, তাই না? তো এই ব্যাখ্যাগুলো তোমরা যদি খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু এই খ নম্বর প্রশ্নের উত্তরগুলো খুব ভালো করে করতে পারবা। একটু ভালো করে পড়ো। বৃক্ষের বক্ষের বহিজ্বালা, এই লাইনটির অর্থ কি দেখো, যে গাছের বুকে যেন আগুন জ্বলছে, অর্থাৎ মানুষের হাতে গাছ কাটার কারণে প্রকৃতি যন্ত্রণা পাচ্ছে। এই যন্ত্রণা কবিকে ব্যথিত করে। মেলিলেলিহান শিখা তোমরা জাগিয়ে উঠো বালা। এই লাইনটি দ্বারা কবি বুঝিয়েছেন যে কবি অরণ্য কন্যাদের বলেছেন, অর্থাৎ প্রকৃতিকে বলেছে, যে তারা যেন তাদের শাখায় শাখায় আগুনের মতো লাল ফুল ফুটিয়ে আকাশে ছড়িয়ে দেয়। এভাবে তারা যেন প্রকৃতিকে আবার প্রাণবন্ত করে তোলে। অর্থাৎ তারা যে ধ্বংসের দিকে হয়ে যাচ্ছে, এই ধ্বংস থেকে বেরিয়ে এসে আবার নতুন করে জন্ম নিয়ে তাদের যে রূপসজ্জা আছে এগুলো ছড়িয়ে ফেলে প্রকৃতিকে আবার মাতিয়ে তোলার কথা বলছে কবি। কঙ্কনে তুলিয়া ছন্দ টান, এই লাইনটির অর্থ কি দেখো, অরণ্য কন্যারা যেন তাদের কঙ্কন অর্থাৎ অলঙ্কার, কঙ্কন শব্দের অর্থ কিন্তু অলঙ্কার, বাজিয়ে ছন্দ ও সুর তৈরি করে। অর্থাৎ তারা যেন তাদের সৌন্দর্য ও শক্তি দিয়ে পৃথিবীকে আনন্দে ভরে তোলে। এরপরের লাইন দেখো, জাগাও মুর্মুষ্য ধারা প্রাণ। এই লাইনটি তার কবি বুঝিয়েছে যে অরণ্য কন্যাদের কবি বলেছেন, অর্থাৎ প্রকৃতিকে বলেছে, তারা যেন মৃত্যুপ্রায় পৃথিবীকে আবার জাগিয়ে তোলে, পৃথিবীর প্রাণ ফিরিয়ে আনে। এরপরের লাইন দেখো, ফুলের ফসল আনো খাদ্য আনো ক্ষুধার্তের লাগেই। অর্থাৎ প্রকৃতিকে কবি বলছে যে ফুল ও ফসল এনে দিক, যাতে ক্ষুধার্ত মানুষের খাদ্যর অভাব দূর হয়। এরপরের লাইন, আত্মার আনন্দ আনো আনো যারা রইয়েছে জাগি। এই লাইনটার অর্থ দেখো, কবি এখানে বলছে যে কবি চান অরণ্য কন্যারা মানুষের আত্মায় আনন্দ ফিরিয়ে আনুক, যারা এখনো জেগে আছে তাদের জীবন যেন আবার সুখে ভরে ওঠে। শেষ লাইনে তোমাদেরকে বলা হচ্ছে যে তিমির পহর ভরি অতন্দ্র নয়ন, তার তরে ছাড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে। কবি বলেছেন যে অন্ধকারে থাকা মানুষের জন্য অরণ্য কন্যারা যেন আলো ছড়িয়ে দেয়, তাদের মুঠি ভরে ভরে প্রভাতের আলো দিয়ে আসুক, যাতে মানুষের জীবন আবার আলোকিত হয়। আশা করি কবিতাটি বুঝতে পেরেছ। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো একটু দেখে ফেলি। আচ্ছা, সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখার আগে এখান থেকে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দিয়েছে দেখো, সেগুলোর উত্তরগুলো আমরা একটু দেখে ফেলি। তোমরা এখান থেকে কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি একটু পড়ে ফেলবা, তাহলে খুব সহজে কিন্তু কবিতাটা বুঝতে তোমাদের জন্য সহায়ক হবে। তো দেখো, 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে যে মৌসুমে ফুলের গান কার কণ্ঠে আর জাগে না। উত্তরটা হবে খ নাম্বার সুফিয়া কামালের। 2 নম্বরে বলা হচ্ছে কবি কেন ব্যতীত হন। উত্তরটা হবে গ নাম্বার অরণ্য নিধন লক্ষ্য করে কবি ব্যতীত হন। 3 নম্বরে বলা হচ্ছে কি দেখো, যে কবি অরণ্য কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন কেন। তো উত্তরটি এখান থেকে হবে ক নাম্বার পৃথিবীতে সবুজের বিস্তারের জন্য। এরপর 4 এবং 5 নাম্বার বহু নির্বাচনের জন্য তোমাদেরকে এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত ভাবে বেড়ে চলছে, এই বাড়তি জনসংখ্যার জন্য প্রতিনিয়ত কমছে আবাদি জমি, বন, জঙ্গল, ফলে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা, ঘটছে পরিবেশ বিপর্যয়। বিষয়টি উপলব্ধি করে মফিজ খাঁ এবং আমিনা বেগম বৃক্ষ মেলা থেকে প্রচুর চারা কিনে এনে এলাকার শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ অভিযান শুরু করে। তো 4 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত বাড়তি জনসংখ্যার ফলে সৃষ্ট সমস্যাটি জাগত হবে অরণ্য কন্যারা কবিতায় কোন অবস্থাকে নির্দেশ করে। উত্তরটা হবে গ নাম্বার নির্বিচারে বৃক্ষ নিধন করা। এরপর এখান থেকে 5 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো, যে এই অবস্থা থেকে মুক্তির জন্য জাগত হবে অরণ্য কন্যারা কবিতায় যে নির্দেশন রয়েছে তা হলো নিচের কোনটি। উত্তরটা হবে ঘ নাম্বার, অর্থাৎ এখান থেকে উত্তরটা কিন্তু 3টাই হবে, তাই না? আচ্ছা, এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো একটু দেখে ফেলি, চলো। আচ্ছা, এখান থেকে 1 নম্বর সৃজনশীলের ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, যে গাছের নতুন পাতাকে কি বলে। গাছের নতুন পাতাকে কি বলে। উত্তরটি দেখো, গাছের নতুন পাতাকে পল্লব বলে। খ নম্বরে বলা হচ্ছে যে বৃক্ষের বক্ষের বহিজ্বালা বলতে কি বোঝানো হয়েছে। উত্তর দেখো, বৃক্ষের বক্ষের বহিজ্বালা বলতে বৃক্ষ নিধনে বৃক্ষের বুকে সৃষ্টি হওয়া যন্ত্রণার আগুনকে বোঝানো হয়েছে।
জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় কবি চারদিকে বৃক্ষ নিধনে শূন্যতার হাহাকার ধ্বনি শুনতে পেয়েছেন। মানুষ তার প্রয়োজনে প্রতিনিয়ত বৃক্ষ নিধন করে চলছে, ফলে বন উজাড় হচ্ছে, চারদিকে রুক্ষতা শূন্যতা বিরাজ করছে, তাই বৃক্ষের বুকে যন্ত্রণার আগুন জ্বলছে। প্রশ্নোক্ত চরণটির মাধ্যমে বৃক্ষের এই যন্ত্রণাকে বোঝানো হয়েছে। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি, চলো। তাহলে খুব সহজে গ এবং ঘ নম্বর প্রশ্ন কিন্তু আমরা বুঝতে পারবো। উদ্দীপকে বলা হচ্ছে কি দেখো, যে দোয়েল পাখি বাসা বেঁধেছে জবা গাছে, সোহেল তার নতুন ঘর তোলার জন্য আঙিনার অন্যান্য গাছের সাথে জবা গাছও কেটে ফেলে। দোয়েলের চোখ মুখে বাসা হারানোর বেদনা, দোয়েল আর গান গায় না, ফুলের সাথে খেলা করে না। অন্যদিকে নিলয় তার বাড়ির আঙিনায় খালি জায়গায় ফুল ফল ও অন্যান্য গাছ লাগায়। গাছগুলোকে সে নিজের মতো ভালোবাসে, তার বাগান দেখে সকলেই চোখ জোড়ায়। পাখিরা তার বাগানে চলে আসে, তার গাছে গাছে ঘুরে বেড়ায়, বিভিন্ন ফলের গাছ থেকে খাদ্য জোগাড় করে, ফুলের সাথে খেলা করে, গান গায়। দিনের শেষে নিশ্চিন্ত মনে বাসায় ফিরে ঘুমায়। নিলয়কে দেখে অনেকেই গাছ লাগাতে উদ্বুদ্ধ হয়। তো এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে কি বলা হচ্ছে একটু দেখো। ক নম্বরে বলা হচ্ছে যে দোয়েলের অভিব্যক্তিতে জাগো তবে অরণ্য কন্যারা কবিতার কোন বৈশিষ্ট্যের ফুটে উঠেছে ব্যাখ্যা করো। তো উত্তর দেখো, দোয়েলের অভিব্যক্তি জাগো তবে অরণ্য কন্যারা কবিতার কবির মানসিকতার দিকটি ফুটে উঠেছে। অর্থাৎ এখানে দেখো যে বৃক্ষ মানুষ ও পরিবেশের জন্য অতি উপকারী একটি উপাদান। মানুষ তার ক্ষুদ্র স্বার্থে নির্বিচারে বৃক্ষ নিধন করছে, এতে মানুষ ও প্রকৃতির ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। উদ্দীপকের দোয়েলের চোখে মুখে বাসা হারানোর বেদনা, দোয়েল আর গান গায় না, এ দোয়েল যেন কবি সুফিয়া কামালের মানসিকতার বৈশিষ্ট্য ধারণ করেছে, কারণ কবি চারপাশে অরণ্য নিধন লক্ষ্য করে ব্যথিত। মৌসুমী ফুলের গান আর তার কণ্ঠে জাগে না, তাই বলা যায় উদ্দীপকের দোয়েলের অভিব্যক্তিতে জাগো তবে অরণ্য কন্যারা কবিতার কবির সেই মানসিকতায় ফুটে উঠেছে। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকের নিলয়ের কর্মকাণ্ডের মাধ্যমে কবিতার প্রত্যাশার প্রতিফলন ঘটেছে, বক্তব্যটির যথার্থতা দেখাও। উত্তর দেখো, উদ্দীপকের নিলয়ের কর্মকাণ্ডের মধ্যেই কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে, বক্তব্যটি যথার্থ। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে, বৃক্ষ আছে বলে এ পৃথিবীর বুকে জীব বৈচিত্র্য রক্ষা পাচ্ছে। উদ্দীপকের নিলয় বাড়ির আঙিনার খালি জায়গায় ফল ও অন্যান্য গাছ রোপণ করে, গাছগুলোকে সে ভালোবাসে, যত্ন নেয়। পাখিরা নিলয়ের বাগানে চলে আসে, তারা গাছে গাছে ঘুরে বেড়ায়। নিলয়ের বাগান থেকে অনেকে গাছ লাগাতে উদ্বুদ্ধ হয়। আলোচ্য কবিতার কবি চান পৃথিবীর বুকে গাছপালা ধ্বংস না হয়ে প্রচুর পরিমাণে জন্মাক। তিনি চান দিকে দিকে আবার সবুজ বৃক্ষের সমারোহ সৃষ্টি হোক, পৃথিবী ফুলে ও ফসলে ভরে উঠুক। পরিবেশের ভারসাম্য তথা প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে বৃক্ষের কোনো বিকল্প নেই, তাই বৃক্ষ নিধন না করে প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণ করতে হবে। বৃক্ষকে ভালোবাসতে হবে, ধ্বংস করা যাবে না। কবি আলোচ্য কবিতার মধ্য দিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করেছে, যা উদ্দীপকের নিলয়ের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পায়, তাই বলা যায় প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ। এরপর 2 নম্বর প্রশ্নের কখ আমরা উত্তরটি একটু দেখে ফেলি, চলো। তো দেখো এখানে ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে 2 নম্বর সৃজনশীলের যে কবি সুফিয়া কামাল এখন আর কিসের গান শুনতে পান না। উত্তর দেখো, কবি সুফিয়া কামাল এখন আর ফুল ফসলের গান শুনতে পান না। ক নম্বরে বলা হচ্ছে ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি বলতে কবি কি বুঝিয়েছে। উত্তর দেখো, ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি বলতে কবি ভীত সন্ত্রস্ত অবস্থাকে বুঝিয়েছেন। মানুষ নিজের প্রয়োজনে প্রকৃতিকে ধ্বংস করছে। বৃক্ষ নিধনের মধ্যে দিয়ে মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে রুট আচরণ করছে, তাই না? প্রকৃতিও এই কারণে মানুষের সঙ্গে বিরূপ আচরণ করা শুরু করছে। প্রকৃতিতে ফুল ও ফসলের সম্ভার কমে যাওয়ার মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। বিলীন হওয়ার আশঙ্কায় মানুষ ভীত। ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি বলতে কবি সেই ভীত সন্ত্রস্ত অবস্থাকেই বুঝিয়েছে। এরপর আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি, চলো। তো দেখো উদ্দীপকে বলা হচ্ছে কি যে সিডোরের খবর শুনে মিথিয়ার ভীষণ মন খারাপ। প্রাকৃতিক দুর্যোগে মানুষ ঘর বাড়ি হারা, খাবার নেই, কি ভীষণ বিপন্ন মানুষ। অথচ এর জন্য মানুষই অনেকটা দায়ী। মানুষ গাছ কেটে বন উজাড় করছে, ফলে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। এখন এসব দেখে মিঠিল অনুভব করে একটা কিছু করবে। সে তার বন্ধুদের নিয়ে বাড়ির খালি আঙিনায় ছাদে গাছ লাগানোর জন্য মানুষকে সচেতন করে তোলে। তাছাড়া গাছ কেটে বন উজাড় করার বিরুদ্ধে সে প্রতিরোধ গড়ে তোলে। সেভাবে এই সুন্দর বনই অনেক বেশি ক্ষতির হাত থেকে আমাদের বাঁচিয়েছে। মিঠিয়া স্বপ্ন দেখে ফুলে ফলে ভরা সতেজ সবুজ প্রকৃতির। তো এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে কি বলা হচ্ছে দেখো,
এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে মিথিয়ার মন খারাপের বিষয়টির সাথে জাগতবে অরণ্য কন্যারা কবিতার কোন দিকটির মিল খুঁজে পাওয়া যায় ব্যাখ্যা করো। উত্তর দেখো, মিথিয়ার মন খারাপের বিষয়টির সাথে জাগতবে অরণ্য কন্যারা কবিতার কবির মন খারাপের দিকটি মিল খুঁজে পাওয়া যায়। গাছপালা সিংহ ছায়ায় সমস্ত প্রাণীজগৎ জীবন ধারণ করতে পারছে, তা না হলে এই পৃথিবী মরুভূমিতে পরিণত হতো, মরুভূমির দহন জ্বালায় সবকিছু ধ্বংস হয়ে যেত। উদ্বেগের সিজরে আঘাত হানা জনপদের জন্য মিথিলার মন খারাপ হয়। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে মানুষ বস্তুহারা, অন্নহীন, অথচ এর জন্য মানুষই দায়ী। মানুষ গাছ কেটে বন উজাড় করে প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মিথিয়ার মতো কবির মন এই কারণেই খারাপ। জাগতব অরণ্য কন্যারা কবিতায় কবি বলেছেন যে বৃক্ষ মানুষের অশেষ মঙ্গল সাধন করে, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায়, সে বৃক্ষকে মানুষ নির্বিচারে ধ্বংস করছে, তাই কবির মন ভীষণ খারাপ। এই কারণে তিনি মৌসুমী ফুলের গান রচনা করেন না। উদ্দীপকের মিথিয়ার মন খারাপের বিষয়টির সাথে জাগতব অরণ্য কন্যারা কবিতার কবির এ মন খারাপের দিকটি মিল খুঁজে পাওয়া যায়। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো, যে মিথিলা যেন কবির সেই অরণ্য কন্যা উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। উত্তরটি একটু দেখো। এখানে উত্তরে তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো, যে মিথিয়া যেন কবির সেই অরণ্য কন্যা উক্তিটি যথার্থ। বৃক্ষ এই পৃথিবীর জন্য সব থেকে বেশি প্রয়োজনীয়, তাই প্রকৃতিকে আবার শ্যামল সবুজে ফুলে ফলে ভরিয়ে তোলার জন্য বৃক্ষের প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। উদ্দীপকের মিথিয়া সিডর পরিবর্তির সময় গাছপালার প্রয়োজনীয়তা অনুভব করে। সে তার বন্ধুদের নিয়ে বাড়ির খালি আঙিনায় ছাদে গাছ লাগানোর জন্য মানুষকে সচেতন করে তোলে। তাছাড়া গাছ কেটে বন উজাড় করার বিরুদ্ধে সে প্রতিরোধও করে তোলে। মিথিয়া যেন আলোচ্য কবিতার কবির সে অরণ্য কন্যাদের নামান্তর, কারণ কবি অরণ্য কন্যাদের মিথিয়ার মতো জেগে ওঠার আহ্বান জানিয়েছে। প্রকৃতির রূপ সচেতন কবি সুফিয়া কামাল চারপাশের অরণ্য নিধন লক্ষ্য করে ব্যথিত, তাই মৌসুমী ফুলের গান আর তার কণ্ঠে জাগে না, বরং চারপাশের সবুজ প্রকৃতির বিলীন হওয়া দেখে তার মন হাহাকার হয়ে ওঠে। কবি তাই অরণ্য কন্যাদের জাগরণ প্রত্যাশা করেন। তিনি চান দিকে দিকে আবার সবুজ বৃক্ষের সমারোহ সৃষ্টি হোক, ফুলে ও ফসলে ভরে উঠুক পৃথিবী। উদ্দীপকের মিথিয়া বৃক্ষরোপণ করে ও সচেতনতা গড়ে তুলে কবির সে প্রত্যাশা পূরণ করেছে। তাই আমরা বলতে পারি উদ্দীপকের মিথিয়া কবি সে অরণ্য কন্যাদের নামান্তর। এছাড়াও তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেকটা কবিতাই কিন্তু আমরা এভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে পড়িয়েছি, চাইলে প্লেলিস্ট থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।